নমস্কার। আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই বেশ কয়েক সপ্তাহ ধরে আবদার জানিয়েছিলেন হাড় হিম করা ভৌতিক একটি গল্প শোনানোর জন্য। তাদের কথা মাথায় রেখেই আমাদের আজকের নিবেদন। দুর্যোগে সেই 2 রাতের পর আবার ফিরছে সেই ঝড় জলে ভিজে স্নান হয়ে অন্ধকারে মুখ ডুবিয়ে বসে থাকা গ্রাম বাংলা। ভূতের গল্প জমে যায় অমন একটা প্রেক্ষাপট পেলে বলুন। আর সব থেকে আনন্দ কখন হয় বলুন তো? যখন আমাদের চ্যানেলের কোনো শ্রোতা বন্ধু কলম ধরেন শুধু আমাদের জন্য, যাতে আমরা তাদের গল্পে কাজ করতে পারি। আমাদের আজকের গল্পের লেখক কিন্তু একজন নন, 2 জন, এবং অত্যন্ত সুলেখক হওয়ার পাশাপাশি তারা আমাদের চ্যানেলের অন্যতম একনিষ্ঠ শ্রোতাও বটে। যাদের উৎসাহে আজ এত দূর আসতে পেরেছি, সত্যি বলছি তেমন 2 জন মানুষের গল্প নিয়ে কাজ করতে পেরে আমরা ধন্য। চলুন তবে আর দেরি নয়, শুরু করা যাক আমাদের আজকের নিবেদন অরিজিতা এবং শ্রেয়মের কলমে খেপি বামনির বাঁকে। সকাল সকাল পিয়নের কাছ থেকে চিঠিটা হাতে পেয়ে চিঠির ওপরের নামটা দেখেই মনটা আনন্দে ভরে উঠল নীলাদ্রিবাবুর। হরেনের চিঠি, নিশিচন্দ্রপুরের হরেন। ওর ছোটবেলার যাবতীয় দুষ্টুমির সঙ্গী হরেন, হরিনারায়ণ মাইতি। নামটুকু দেখেই নীলাদ্রিবাবুর চোখের সামনে দিয়ে পরের পর ঘটনা বায়োস্কোপের ছবির মতো দৌড়তে আরম্ভ করল। বাপরে, সেই দাসেদের আম গাছে আম চুরি করতে গিয়ে যা পড়েছিল দুজনে, এখনো ভাবলে যেন কোমরটা ব্যথা ব্যথা করে নীলাদ্রিবাবুর। ব্যাস, জগাই মাথায় দুজনেই 3 মাস শয্যাশায়ী। ভাগ্য নিতান্ত ভালো ছিল বলেই পটলডাঙ্গার টিকিটটুকু কাটতে হয়নি সেবার। তারপর সেবার পুজোর ঠিক আগে আগে রায়েদের পুকুরে ছিপ ফেলতে গিয়ে রায়দাদুর তাড়া খেয়ে মাছ পুকুরে আধবেলা সাঁতার কেটে দাঁড়িয়ে থাকা, সেও কি ভোলা যায়? হরেনবাবুর বাবা ওদের উদ্ধার করে দুজনকেই কান ধরে ভয়ানক কঞ্চিপেটা করেছিলেন। পরের ছেলে বলে নীলুকেও রেয়াত করেননি। বন্ধুত্বটা এতটাই কাছের ছিল। তারপরটুকু ভাবতে গিয়েই মনটা খারাপ হয়ে গেল নীলাদ্রিবাবুর। সেই শীতেই তো নিশিচন্দ্রপুর ছেড়ে চলে আসা। বাবার ট্রান্সফারের চাকরি ছিল, কোথাওই পাকাপাকিভাবে বসবাস করা হয়নি তাদের। তবে হ্যাঁ, তার মধ্যে এই নিশিচন্দ্রপুরের স্মৃতি সব থেকে উজ্জ্বল। কারণ ওই যে হরেন। স্মৃতির পাহাড়কে কোনো মতে আড়ালে রেখে কাগজের ভাঁজ খুললেন নীলাদ্রিবাবু। চিঠিতে হরেন লিখেছে, প্রিয় নীলু, আশা করি তুই খুব ভালো আছিস। আমার কথা নিশ্চয়ই তোর মনে আছে। আমি সেই নিশিচন্দ্রপুরের হরেন। বহুকাল তো তোর দেখাই পাই না। আমার বিবাহের আমন্ত্রণ রক্ষা করতেও তুই আসিসনি। এবার অন্তত একবার আয় দিকে। ছোটবেলার সঙ্গীদের দেখতে বড় ভালো লাগে, বুঝলি? আচ্ছা, সামনের 27শে বৈশাখ তথা মঙ্গলবার আমার একমাত্র পুত্রের 10ম জন্মদিন। আশা করি এইবার তোর দেখা পাবো, না এলে কিন্তু খুব রাগ করব আমি। যা কাজ রয়েছে আপাতত স্থগিত রেখে বেরিয়ে পড়। আমি রবিবার স্টেশনে অপেক্ষা করব। ইতি তোর দর্শী বন্ধু হরেন, 21শে জুন 1998। এরপরেও না যাওয়াটা নিতান্তই অভদ্রতা হবে। তাছাড়া এখন তো কাজও বিশেষ কিছু নেই, তাই একবার বেরিয়ে পড়লেই হয়। কিছুদিনের জন্য ছুটি কাটানোও হবে, আবার নিমন্ত্রণ রক্ষাও হবে। চিঠিটা ভাঁজ করে হাতে নিয়েই খানিকটা চুপ করে এইসবই ভাবছিলেন নীলাদ্রিবাবু। আরও কত স্মৃতি ভেসে আসছে মাথায়। না, যেতে তাকে হবেই। হঠাৎই মাথায় একটা অদ্ভুত ছেলে মানুষই বুদ্ধি চেপে বসল তার। আচ্ছা, হরেন তো বলেছে রবিবার যেতে, আর আজ বৃহস্পতিবার। তিনি যদি কালই বেরিয়ে পড়েন, তাহলে বেশ দারুণ একটা ব্যাপার ঘটবে না? 2 দিন আগে পৌঁছে বেশ একটা জবর চমকে দেওয়া যাবে হরেনকে। ও খুশিও হবে খুব।
আর হরেনের বাড়ির রাস্তা, খামের ওপরের লেখা ঠিকানা দেখে বোঝা যাচ্ছে তাদের সেই ছোটবেলার খেলাঘরের বাড়িটাতেই এখনো থাকে হরেন। স্টেশন থেকে ও বাড়ি অবধি তার প্রায় হাতের তালুর মতোই মুখস্থ, এখনো মুখস্থ। ঠোঁটের কোণে একটা শিশুসুলভ হাসি ফুটে উঠল তার। হ্যাঁ, যা ভেবেছেন তাই করবেন, বেশ মজা হবে। তাড়াতাড়ি ব্যাগপত্তর গুছিয়ে ফেলা দরকার, কাল একেবারে সকালে ট্রেন ধরেই বেরিয়ে পড়বেন তিনি। কিন্তু নীলাদ্রিবাবুর সমস্ত পরিকল্পনা এক প্রকার জল ঢেলে পরের দিন সকাল থেকেই আকাশ ভাঙা বৃষ্টি নামল। সাত সকালেই যেন সন্ধে নেমেছে। মাঝে মাঝে আকাশের বুক চিরে ইস্পাতের ফলার মতো বিদ্যুৎ ঝলসে উঠছে, সাথে কান ফাটানো বজ্রপাত। মনটা বড় খারাপ হয়ে এলো নীলাদ্রিবাবুর। এই দুর্যোগে তিনি কিভাবে যাবেন নিশিচন্দ্রপুর? যা শোষ গর্জন, তাতে এ ঝড় আজ তো দূরের কথা, কাল পরশু গিয়েও থামলে হয়। ব্যাগপত্র গোছানো ও সঙ্গে বাকি সমস্ত কাজ কাল রাত্রেই সারা হয়ে গেছে নীলাদ্রিবাবুর। কিন্তু কিছুই করার নেই, প্রকৃতি তো আর কারো সুবিধা অসুবিধা মেনে চলে না। সুতরাং অপেক্ষাই করা যাক, যদি ভগবান সদয় হন। তবে কপাল এবার আর নীলাদ্রিবাবুকে ফেরালো না। তাকে রীতিমতো অবাক করে সন্ধ্যার ঠিক পরেই আকাশ সাংঘাতিকভাবে মুখ ভার করে রাখলেও বৃষ্টি একেবারে কমে গেল, যদিও মাঝে মধ্যেই মেঘ গর্জন করে উঠছে তারস্বরে। নীলাদ্রিবাবু ভাবলেন, বৃষ্টি যখন থেমেই গেল তখন আর বাড়িতে বসে থেকে কি হবে, যা থাকে কপালে। আর একটুও সময় নষ্ট না করে ব্যাগ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন স্টেশনের উদ্দেশ্যে। বাড়ির কাছেই স্টেশন। নিশিচন্দ্রপুর যাওয়ার শেষ ট্রেন আধ ঘন্টা পর। যাবেন যখন ভেবেছেন তখন তিনি যাবেনই। এখন থেকেই মনের মধ্যে কেমন একটা উত্তেজনার পারদ যেন ধীরে ধীরে বেড়ে চলেছে। কতকাল পর ছোটবেলার বন্ধুর সাথে দেখা হবে, তিনি আবার ফিরবেন তার পুরনো প্রিয় পরিবেশটায়। কি যে ভালো লাগছে না তার। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে মিনিটখানেক কাদার মধ্যে হাঁচড় পাচড় করে অবশেষে স্টেশনে পৌঁছলেন তিনি। একটা বসার জায়গা দেখে ব্যাগপত্র নিয়ে সেখানেই গিয়ে আরাম করে বসলেন। ট্রেন আসতে এখনো বেশ 10-15 মিনিট দেরি। সারাদিনের বৃষ্টির পর আশেপাশে বেশ একটা জলো শীতল হাওয়া বইছে। ফাঁকায় বসে মাঝে মধ্যেই বেশ গায়ে কাঁটা দিয়ে উঠছে। ব্যাগ থেকে একটা পাতলা চাদর বের করে আপাতমস্তক মুড়ে বসলেন তিনি। হাওয়া এবং মশা দুই পক্ষ থেকেই বাঁচা যাবে। হঠাৎ স্টেশনের চারিদিকে একবার চোখ মেলে তাকাতেই অদ্ভুত একটা অস্বস্তি ঘিরে ধরল তাকে। আজকে স্টেশন এত বেশি ফাঁকা কেন? স্টেশনে যত দূর অবধি চোখ যায় একটি জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। তবে কি বৃষ্টির জন্যই আজ এই অবস্থা? অবশ্য এই বাদলাতে কেই বার কোথায় যাবে, কেউ তো আর তার মতো পাগল নয়। অন্ধকার বৃষ্টি ধোয়া স্টেশনের বেঞ্চে একা বসে থাকতে থাকতে গাটা বেশ ছমছম করে উঠল তার। হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন রাত 9টা। এ কি, প্রায় 45 মিনিট হয়ে গিয়েছে তিনি স্টেশনে বসে আছেন, এখনো ট্রেন এলো না কেন? এত লেট তো হওয়ার কথা নয়। লাইনে গাছ টাছ পড়ল নাকি? আদৌ আসবে তো ট্রেন? কাউকে যে জিজ্ঞেস করবেন তার জন্য তো লোক দেখতে পাচ্ছেন না একটাও। স্টেশন মাস্টারেরও দেখা নেই। বাড়ি ফিরে যাবেন কি? কিন্তু তাহলে ভাগ্য এবারেও ফেরালো না নীলাদ্রিবাবুকে। যাচ্ছি যাব করে আরও আধ ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎই অ্যানাউন্সমেন্ট কানে এলো ওর। যাক, অবশেষে দেখা দেবেন তিনি। আরও প্রায় মিনিট 10 পরে ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। ট্রেনটাও আজ বলতে গেলে পুরোটাই ফাঁকা। হাতে গোনা কয়েকজন মাত্র যাত্রী নামলেন ট্রেন থেকে। কিন্তু পুরো স্টেশন থেকে ট্রেনে উঠলেন একমাত্র তিনি। ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, একেই মারাত্মক লেট করেছে, তারপর আবার শুনশান স্টেশন। ট্রেনের পিছনের দিকের একটা কামরায় চটপট উঠে বসলেন নীলাদ্রিবাবু। যাত্রী বলতে মাত্র 4-5 জন।
চারিদিকে একবার দেখে নিয়ে জানলার ধারে একটা সিটে বসে গা এলিয়ে দিলেন তিনি। ট্রেনটা ওদের শহর ঘেঁষা মফস্বলটা থেকে দূরে সরে যাচ্ছে ক্রমশ। লাইনের দুপাশে জনবসতিও কমে আসছে ধীরে ধীরে। একসময় হুড়মুড়িয়ে ছুটতে লাগলো ট্রেন। দুপাশে ধুধু ফাঁকা ক্ষেত ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না তার। ট্রেনের দুপাশে কালো অন্ধকার যেন তার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে চলেছে। মাঝে মাঝে আবার দূর দিগন্তের বুক ছিঁড়ে ঝলসে উঠছে বজ্রপাত। প্রায় ঘন্টা দুয়েকের যাত্রাপথ। ঝিকঝিক শব্দ করে ঠান্ডা পরিবেশের সঙ্গে ট্রেনের দুলুনির আবেশে কখন যেন চোখটা বুজে এসছিল তার। তিনি টেরও পাননি। হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। বাইরে তাকিয়ে বুঝলেন বড় কোনো স্টেশন আসছে, কারণ জনবসতি আবারও ধীরে ধীরে ঘন হয়ে আসছে লাইনের দুপাশে। ঠিক মিনিট পাঁচেক পর ঝমঝম করে ট্রেন এসে থামল সন্তোষপুরে। এটি নিশিচন্দ্রপুরের আগের শেষ বড় স্টেশন। কামরায় যে 4-5 জন যাত্রী ছিলেন প্রত্যেকেই নেমে গেলেন, কিন্তু এবার আর নতুন কোনো যাত্রী উঠল না। তার মানে বাকি পথটা কামরায় পুরো একা যাত্রা করতে হবে তাকে। অস্বস্তি কাটানোর জন্য ব্যাগ থেকে একটা বই বার করে খুলে বসলেন তিনি। তীব্র হুইসেল দিয়ে আবার ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করল। লাইনের দুপাশে এবারে ঘন জঙ্গল। এই জঙ্গল পেরোলেই নিশিচন্দ্রপুর। এখনও মনে আছে নীলাদ্রিবাবুর। বাইরে থেকে আসা জলো হাওয়ায় শরীরে রীতিমতো কাঁটা দিচ্ছে। ট্রেনের আলোগুলোকেও বড্ড নিস্তেজ লাগছে। এভাবে ফাঁকা কামরায় আগেও যাতায়াত করেছেন নীলাদ্রিবাবু, তবে আজ যেন কেমন দম বন্ধ লাগছে। যতবারই মনে পড়ছে এই পুরো কামরায় তিনিই একমাত্র যাত্রী, বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠছে। মনটা আজ বড় বেশি কুডাকছে তার। বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে নিজের উপরেই বড় বিরক্ত লাগলো তার। এত যখন ভয়, আজ না এলেই তো হতো। ধুর, কখন যে আসবে স্টেশন। মিনিট 15 পর ট্রেন ঝমঝম করতে করতে এসে থামল চারিদিকে জঙ্গলে ঘেরা ছোট্ট স্টেশন নিশিচন্দ্রপুরে। ট্রেন এখানে বেশ খানিকক্ষণ দাঁড়াবে, তবে দাঁড়ানো আর না দাঁড়ানোর পার্থক্যটাই বা কি? নামার লোক কোথায়? এদিকে গোটা স্টেশনটাও ঘুটঘুট করছে অন্ধকার। বুকটা আবার যেন কেমন ধরফর করে উঠল নীলাদ্রিবাবুর। আলো নেই, জনমানব নেই, পুরো ব্যাপারটাই কিরকম একটা ভুতুড়ে লাগছে নীলাদ্রিবাবুর। ব্যাগ নিয়ে ঝুপ করে স্টেশনে পাথুরে মেঝেতে পায়ে পায়ে নেমে পড়লেন তিনি। যা ভেবেছিলেন ঠিক তাই। পুরো ট্রেন থেকে আর একজন যাত্রীও নামল না। স্টেশনের দিকে তাকাতেই ওর বুকটা আরেকবার ছ্যাঁত করে উঠল। এ কি সেই চেনা নিশিচন্দ্রপুর? এ কি অবস্থা হয়েছে? বৃষ্টি ভেজা স্টেশনের দিকে তাকিয়ে আনন্দের জায়গায় কেমন যেন এক অচেনা অস্বস্তিতে মনটা ভরে উঠল। ছোট্ট স্টেশনটা পুরো শ্মশানের মতো ফাঁকা। মানুষ তো দূরের কথা, একটা জীবজন্তু অবধি নেই। দূরের বনে বাদারে সমবেত কণ্ঠে একটানা ডেকে চলেছে ঝিঝি পোকার দল। দেখলে মনে হয় সেই যুগ যুগান্ত ধরে এখানে কোনো মানুষের পাই পড়েনি। স্টেশনের এক কোণায় চাপচাপ অন্ধকার মেঘে দাঁড়িয়ে আছে একটা ঝুপসির মতো ঘর। সেটিরও বড়ই সঙ্গীন অবস্থা। টিনের চালটা একদিকে হেলে পড়েছে। সেই ঘরের সামনে একদম টিমটিম করে একটা হলদে বাল্ব জ্বলছে। ওটাই পুরো স্টেশনের একমাত্র আলো। বাল্বের আলোটুকুতে স্টেশনের অন্ধকার কমে একটু আলোকিত হওয়ার বদলে যেন আরও বেশি রহস্যময় হয়ে উঠছে। চারপাশের প্রকৃতিও যেন কেমন থম মেরে রয়েছে এখানে এসে। রাত বিরেতে এই কোথায় এসে উঠলেন তিনি? ঘরটি সম্ভবত স্টেশন মাস্টারের ঘর। নীলাদ্রিবাবু যখন ছোট ছিলেন এই ঘরের ভেতর খান-2-3 সাইকেল সবসময় রাখা থাকত। এখানে রাতের দিকে কোনো ভ্যান রিক্সায় স্টেশন থেকে গ্রামের ভিতরের দিকে যায় না। রাত বিরেতে যারা তার মতো ট্রেন থেকে নামতেন তাদের কাজে লাগতো এই সাইকেল। ভাড়া নিয়েই চলে যেতেন তারা। পরদিন আবার ফিরিয়ে দিয়ে যেতেন।
এতদিন বাদে সেই একই প্রথা চালু আছে নাকি কে জানে। নীলাদ্রিবাবু কাদামাটির ওপর দিয়ে পায়ে পায়ে এগিয়ে গেলেন সেই ঘরের দিকে। খানিক এগিয়ে এসে আকাশের অবস্থাটা একবার দেখবেন ভেবে মুখ তুলতেই চমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। হে কি, আকাশ কই? কে যেন ঠিক তার মাথার ওপর ভাসছে আকাশে। আকাশের স্বাভাবিক অন্ধকার থেকে কুচকুচে কালো রং তার। ক্রমাগত হাত পা নাড়িয়ে চলেছে সে, দুহাত মেলে ডাকছে যেন তাকে। না, ও তো একা নয়, অনেকে রয়েছে ওর সঙ্গে। সবাই ডাকছে নীলাদ্রিবাবুকে। আতঙ্কে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। এক হাত দিয়ে কাঁধের ব্যাগটা খামচে ধরেই নিজের ভুলটা বুঝতে পারলেন তিনি। ঘরের একদম গা ঘেঁষে একটা বট গাছ আকাশে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে। জলো হাওয়ায় গাছের মোটা মোটা ডাল আর ঝুড়িগুলো পলকা একটা কাঠের মতোই অস্বাভাবিক রকম দুলছে, যেন গাছটা জীবন্ত। পাতার আড়ালের জন্য গাছের ওপরের দিকটা প্রায় দেখাই যাচ্ছে না। এই পরিস্থিতিতে হাসি পেয়ে গেল তার। পায়ে পায়ে হেঁটে জরাচীর্ণ ঘরটার কাঠের দরজার কাছে এসে কড়া ধরে বেশ কয়েকবার নাড়লেন তিনি। কেঠো একটা আওয়াজ হলো, খুব সামান্য একটা আওয়াজ। তাতেই গোটা স্টেশনটা যেন চমকে উঠল। কিন্তু কারো সাড়া তো পাওয়া গেল না। বেশ কয়েকবার ডাকাডাকির পরেও তিনি ভাবলেন আজ বোধ হয় বৃষ্টির দিন দেখে স্টেশন মাস্টারও বাড়ি চলে গিয়েছেন। কপালে ঘোর দুঃখ আছে তার। এই ভেবে বেরিয়ে আসতে যাবেন, এমন সময় কি যেন ভেবে শেষবারের জন্য পিছন ফিরে তাকাতেই মনের মধ্যে প্রাণপণে চেপে রাখা দলা পাকানো অস্বস্তিকর ভয়টা গলা দিয়ে একটা অস্ফুট চিৎকারের রূপ নিয়ে বেরিয়ে এলো। বুকের ধুকপুকুনিটা হঠাৎই যেন প্রচণ্ড রকম বেড়ে গেল তার ঠিক পিছনে আলো আধারিতে আপাদমস্তক চাদরে নিজেকে মুড়িয়ে দাঁড়িয়ে আছে একটা কুঁজো লোক। তার হাতে একটা টিমটিমে লণ্ঠন। চাদরের তলা থেকে একটা হাত বার করে লণ্ঠনটা মুখের কাছে এনে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে একমনে দেখে চলেছেন সেই আগন্তুক। চাদরের আড়াল থেকে তার শুধু দুটো চোখই যেন বেরিয়ে আছে, আর সেই দৃষ্টি কেমন যেন করুণা মাখা। হাওয়ায় চাদরটা অল্প সরে যেতেই লণ্ঠনের হালকা হলদেটে আলো গিয়ে পড়ল তার ফ্যাকাশে মুখের ওপর। এতক্ষণ তো স্টেশনে একটা লোকও ছিল না। ট্রেন থেকে নেমেই দেখেছে সে চারিদিক শুনশান। আর এই ছোট্ট স্টেশনে তো কোনো দোকানপাটও নেই। তবে এই লোকটা হঠাৎ এলো কোত্থেকে? যেন ঠিক তার পিছনেই মাটি ফুঁড়ে উঠে এসে দাঁড়িয়েছে। একটা কান এঁটো করা হাসি হেসে মিনমিনে গলায় লোকটা হঠাৎ বলে উঠল, কে বাবু, কাউকে খুঁজছেন বুঝি? আপনি কি কোত্থেকে এলেন হঠাৎ করে? বাবু, এটা তো আমারই জায়গা। এখানে আমি থাকবো না তো আর কে থাকবে? ও, আপনি স্টেশন মাস্টার, তাই বলুন। ভয় পাই দিয়েছিলেন মশাই। এইভাবে কেউ হঠাৎ এসে পেছনে দাঁড়িয়ে থাকে? যাই হোক, আমার একটা সাইকেল লাগবে। নিশিচন্দ্রপুর গ্রামে যাব। ফেরার দিন আপনাকে আবার ফেরত দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখানে সাইকেল রাখার চল এখনো আছে তো নাকি? হ্যাঁ, সে আছে। নিন না বাবু, সে অসুবিধা নেই। কিন্তু বাবু কি এখানে একেবারে নতুন নাকি? নতুন না ঠিক, আগেও এসেছি, কিন্তু আমি এখন শহরে থাকি। ছোটবেলার বন্ধুর বাড়ি যাচ্ছি। আমন্ত্রণ জানিয়েছি নিজের বাড়িতে, তাই ভাবলাম দুদিন আগে গিয়েই। যাক, সে কথা। কত ভাড়া লাগবে? ভাড়া লাগবে না, আপনি নিয়ে যান। ও সাইকেল আর ফিরলে হয়। তবে নতুন জায়গা বলে রাখি, কোনো তাড়াহুড়ো করবেন না। একই রাত নেমেছে, তারপর ও রাস্তা বড় ভালো না। হঠাৎ যদি পেছনে কেউ ডাকে, মোটেই তাকাবেন না, বুঝলেন? সোজা চালিয়ে নিয়ে যাবেন। তাকালেই
আপনি তাকাবেনই বা কেন? প্রত্যেক কথা শেষে এরকম বিরক্তিকর হাসি কেন হাসছে লোকটা? কথাবার্তাও কেমন একটা ভয় ধরিয়ে দেওয়া। ধুস, আজকে দিনটাই খারাপ। সে কি তাকে চোর ডাকাত ভেবেছে নাকি যে সাইকেল নিয়ে ফেরত দেবে না? একরকম জোর করেই তার হাতে 50টা টাকা গুঁজে দিলেন নীলাদ্রিবাবু। আচ্ছা, একটা লণ্ঠন দেবেন? খুব অন্ধকার তো, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সাথে একটা আলো থাকলে ভালো হতো আর কি। লোকটি বিনা বাক্য ব্যয়ে চাদরের তলা থেকে হাতটা বের করে লণ্ঠনটা এগিয়ে দিলেন। লণ্ঠনটি জংধরা থুরথুরে সাইকেলের একধারের হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে নীলাদ্রিবাবু রওনা দিলেন গ্রামের দিকে। স্টেশনে বাঁশের বেড়াটা টপকে বাইরের রাস্তায় বেরিয়ে আসতেই একবার পিছনের দিকে ঘুরে তাকালেন তিনি। আবারও তার মনের ভেতর দমিয়ে রাখা অস্বস্তি বোধটা প্রবল হতে শুরু করল। কারণ ঘরটির সামনে আবারও কেউ নেই, পুরো শ্মশানের মতো ফাঁকা স্টেশন। লোকটি যেমন হঠাৎ এসছিল তেমন করেই যেন বলতে গেলে প্রায় বাতাসের সাথে মিশে গেল। মোটেই কয়েক সেকেন্ডের ব্যবধান। এত অল্প সময়ের মধ্যে কোথায় গেল লোকটা? পর মুহূর্তেই তিনি ভাবলেন, ভীতু লোক, হয়তো আবার সেই ঘুপচি ঘরের মধ্যেই ঢুকে গেছে। যাই হোক, আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। আকাশের মুখটাও বেশ ভার, বৃষ্টি নামলো বলে। ভালোই ভালোই গিয়ে একবার হরেনের দরজায় টোকা দিতে পারলেই শান্তি। ভুল একবার যখন করেই বসেছেন, সেটা তো আর ঠিক করা যাবে না। হগত্যা, যা আছে কপালে। রাস্তা তো তার চেনা। তাড়াতাড়ি সাইকেলের প্যাডেল ঘোরাতে শুরু করলেন নীলাদ্রিবাবু। প্রথম প্যাডেলেই তিনি বুঝলেন সাইকেলটির জরাজীর্ণ অবস্থা। কোনো ক্রমে চাকা দুটো ঘুরছে। সাইকেলের হ্যান্ডেলের সাথে ঝোলানো লণ্ঠনটির কাঁপা কাঁপা শিখা থেকে মৃদু হলদেটে আলো ছড়িয়ে পড়ছে ঘুটঘুটে অন্ধকারের বুকে। যদিও তাতে সামনের খুব সামান্যই পথ আলোকিত হচ্ছে। কি আর করা যাবে, এখানে তো আর স্ট্রিট লাইট নেই। এই টিমটিমে লণ্ঠনই ভরসা। চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বইছে। একটা বেশ গা ছমছমে হাওয়ার শব্দ খেলে বেড়াচ্ছে গোটা শ্মশানপুরীর মতো এলাকা জুড়ে। কাদার মধ্যে দিয়ে সাইকেল টানতে বেশ কষ্ট হচ্ছিল তার উপর আলো নিভে যাওয়ার ভয় তো রয়েছেই। এমন সময় হঠাৎ স্টেশনের পিছনে জঙ্গল থেকে শেয়ালের রক্ত জল করা একটা তীক্ষ্ণ ডাক ভেসে এলো। সেই ডাক এই নিঝুম রাত্রির নিস্তব্ধতাকে এক লহমায় ভেঙে খান খান করে দিল। আঁতকে উঠলেন নীলাদ্রিবাবু। সত্যি আজ বাড়ি থেকে বেরোনোটা বড্ড হঠকারী সিদ্ধান্ত হয়েছে। নিজের উপর রাগ হলো তার। উনি জানেন গ্রামের রাত শহরের রাতের মতো হয় না, কিন্তু তবুও আজকের রাতটা যেন একটু বেশি ভীতি প্রদর্শনকারী। আর এদিকে সাইকেলটা টানাই যাচ্ছে না। স্টেশন থেকে একটা সুড়িপথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা পথ যাওয়ার পর নীলাদ্রিবাবু দেখলেন সামনের রাস্তাটা দুই ভাগ হয়ে গেল। বিপদের মাথা ভেঙে এই জায়গায় এসে নীলাদ্রিবাবু কিছুতেই মনে করতে পারলেন না কোন রাস্তাটায় গেলে নিশিচন্দ্রপুর গ্রামে পৌঁছতে পারবেন। সত্যি চেনা রাস্তা ও রাত্রের অন্ধকারে কেমন যেন অচেনা হয়ে ওঠে। যদিও এমনটা হওয়ার কথা না, রাস্তা ভালোই চেনা ছিল তার, কিন্তু রাস্তাটি এত নির্জন যে দেখে মনে হচ্ছে যেন এই রাস্তায় বহুযুগ কোনো মানুষই চলাফেরা করেনি। এমন সময় প্রায় কানের একেবারে কাছের থেকে একটা শেয়াল ডেকে উঠল। নীলাদ্রিবাবু একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। হঠাৎ সামনের রাস্তার দিকে চোখ পড়তে প্রাণপণে ব্রেক কষে সাইকেলটি দাঁড় করিয়ে দিলেন। সামনে মিশকালো অন্ধকারের বুকে জ্বলজ্বল করছে একজোড়া সবুজ চোখ। শেয়াল! আরেকটু হলে এই প্রাণীটার সাথে ধাক্কা লেগে যেত তার। শেয়ালটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। সেটিও যেন একটু ভয়ই পেয়েছে। নীলাদ্রিবাবুর দিকে তাকিয়ে মুখ দিয়ে দুবার কুই কুই শব্দ করে তারপর একটা লম্বা লাফ দিয়ে সেটি মিলিয়ে গেল জঙ্গলের ভিতর। কপালে এক দু ফোঁটা জল গড়িয়ে পড়ল হঠাৎই। সর্বনাশ! চারিদিকে শুধু বড় বড় বট, বেল, শ্যাওড়া, বাঁশগাছের জঙ্গল ছাড়া
আর কিছুই চোখে পড়ছে না। এই নিশুতি রাতে এরকম জঙ্গলের মধ্যে বৃষ্টিতে ভিজতে হলে তো আর রক্ষে নেই। আকাশ আরও গম্ভীর হতে শুরু করেছে। সামনেই কোথাও কর্কশ শব্দে বাজ পড়ল। আবারও চমকে উঠলেন নীলাদ্রিবাবু। ঠান্ডা হাওয়ার স্রোত এখন বেশ খানিক বেড়েছে। লণ্ঠনের শিখাটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। এই কি ফ্যাসাদে পড়া গেল রে বাবা! লণ্ঠনের আলো আরও খানিকটা কমিয়ে একটু ধাতস্থ হয়ে আবার সাইকেলে প্যাডেল করতে যাবেন, এমন সময় একটা কণ্ঠস্বর কানে আসতেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লেন নীলাদ্রিবাবু। একটা থুরথুরে শুকনো মহিলা কণ্ঠস্বর। এই দুর্যোগে, এই নিশুতি রাতে মহিলা এলো কোথা থেকে? এ বাবু, কোথায় যাচ্ছিস রে? আবার সেই গলা পিছন থেকে আসছে। কিন্তু যখন সে ওই রাস্তা অতিক্রম করে এলো তখন তো কেউ ছিল না ওখানে। তাহলে এখন কোত্থেকে এলো? একটা শুকনো ঢোকিলে ধীরে ধীরে পিছনের দিকে ঘাড় ঘোরালেন নীলাদ্রিবাবু। গলা প্রায় শুকিয়ে কাঠ। উত্তেজনার বশে তিনি সেই কুঁজো স্টেশন মাস্টারের দেওয়া একমাত্র সাবধানবাণীটি অমান্য করে বসলেন। এদিকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। লণ্ঠনের শিখার অস্থিরতা থেকে স্পষ্ট বোঝা যায় হাওয়ার তেজও বেড়েছে বেশ খানিকটা। হঠাৎই বিদ্যুতের শিখা ঝলসে উঠল। সেই সাদা আলোয় তিনি দেখলেন পেছনে ফেলে আসা রাস্তার একপাশে একটা ঝুঁকে পড়া কলা গাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। একজন নারী, আর খুব সম্ভবত একজন বৃদ্ধা। মাথাটা সামনে কিছুটা ঝুঁকে। এত রাত্রে এই নির্জন জঙ্গলাকীর্ণ এলাকায় ইনি এলেন কোত্থেকে? আবার সেই ডাক। কি রে, কোথায় যাচ্ছিস? একবার শোন, এদিকে আয়। হয়তো এদিকেই কোথাও বাড়ি। ডাকছে যখন একবার যাওয়া উচিত। সাইকেল ঘুরিয়ে ক্যাচ ক্যাচ শব্দে জোরে প্যাডেল করে মহিলার একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। মহিলার পরনে একটি সাদা শাড়ি, আটপৌড়ে করে পরা। মাথায় প্রায় 1 হাত সমান ঘোমটা। বয়সের কারণে শরীর খানিক সামনের দিকে ঝুঁকে পড়েছে। গলাটা অস্বাভাবিক রকমের শুকনো। মুখটা দেখাই যায় না প্রায়। মাথা নিচু করে কঙ্কালসার হাতে ঘোমটার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে এসে নীলাদ্রিবাবু ঠিক করে উঠতে পারলেন না যে এনাকে রাস্তা জিজ্ঞেস করা উচিত হবে কিনা। মহিলাকে দেখেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে তার। কি বাবু, পথ খুঁজছিস নাকি? ফ্যাস ফ্যাসে শীতল গলায় প্রশ্ন করল সেই আগন্তুক মহিলা। নীলাদ্রিবাবু চমকে উঠে বেশ কিছুটা ছিটকে এলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশিচন্দ্রপুর যাব। কোন দিকে একটু বলে দিতে পারবেন? আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি রাস্তা খুঁজছি? আর আপনি এই এত রাত্রে এখানে দাঁড়িয়েছেন কেন? কোথাও যাবেন? পৌঁছে দেব? মহিলাটি মাথা ঝাঁকিয়ে খিলখিল করে হাসতে শুরু করলো হঠাৎ করে। যেন কোনো কৌতুকের কথা বলে ফেলেছেন নীলাদ্রিবাবু। এটাই তো আমার জায়গা বাবু, আমি তো এখানেই থাকি। এই জায়গা ছেড়ে কোথায় যাব? তোর পথ এদিকে, ওটাই যে তোর শেষ পথ। মাথাটা একটু হেলিয়ে ধীরে ধীরে একটা হাত তুলে বাম দিকের পথটার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন সেই মহিলা। লণ্ঠনের স্বল্প আলোয় মহিলার শীর্ণ ফ্যাকাশে কঙ্কালসার হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠলেন নীলাদ্রিবাবু। কোনো মানুষের হাত এত শীর্ণ হয়, এত ফ্যাকাশে হয়, যেন সাদাটে চামড়া ঝুলছে একটা কঙ্কালের কাঠামোর ওপর।
নীলাদ্রিবাবু এবার সত্যি বেশ ভয় পেলেন। বেগতিক বুঝে তাড়াতাড়ি করে সাইকেল চেপে বেশ জোরে জোরে প্যাডেল করে সেই বাম দিকের রাস্তায় ধরলেন। বৃষ্টিটা বেশ জোরেই পড়ছে। পেছনে তখনও ভেসে আসছে সেই রক্ত জল করা হাসি। পাগলি কিনা কে জানে, কথাবার্তাও কেমন কেমন যেন। কি বলল সে? শেষ পথ মানে? সাইকেলের হ্যান্ডেলে লাগানো ছোট্ট আয়নাতে পেছন দিকটা একবার দেখলেন তিনি। সেই একই রকমভাবে মহিলা দাঁড়িয়ে আছে কলাগাছটির নিচে। কি যেন মনে হতে হঠাৎ পিছন ফিরে তাকালেন নীলাদ্রিবাবু, আর সাথে সাথেই ভয়ের চোটে তার হৃৎপিণ্ড প্রায় গলার কাছে উঠে এলো। এটা কিভাবে সম্ভব? পিছনে কেউ নেই, পুরো ফাঁকা অন্ধকার রাস্তা। সামনে ঘুরে আবার আয়নার কাছে দেখতেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। মাথাটা এবার যেন ঘুরছে তার, সব কিছু গুলিয়ে যাচ্ছে। আয়নায় সে এখনো স্পষ্ট দেখতে পাচ্ছে সেই রহস্যময়ী মহিলা প্রায় অন্ধকারে মিশে একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছেন ঠিক একই জায়গায়। হঠাৎ করেই কুঁজো স্টেশন মাস্টারের দেওয়া সাবধানবাণীটার কথা মনে পড়ে গেল নীলাদ্রিবাবুর। সেই সাথে তার বুকের ভেতরটা মরা কাছের মতো শুকিয়ে গেল। তিনি কি তাহলে কোনো মারাত্মক ভুল করে বসলেন? বৃদ্ধাকে পেছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে তিনি দেখলেন সরু রাস্তাটা আবার একটা বাঁক নিয়েছে। বাঁকের আড়ালে যেতেই মহিলাটিকে আর দেখা গেল না। রাস্তাটা এঁকে বেঁকে জঙ্গলের একেবারে ভিতরে আরও সরু হয়ে যেন হারিয়ে গিয়েছে। ঘন জঙ্গলে অন্ধকার যেন থম মেরে দাঁড়িয়ে রয়েছে। একটানা চলছে ঝিঝি পোকার ডাক। সেই সঙ্গে মাঝে মাঝে দুপাশের ঘন অন্ধকারের ভিতর দিয়ে জলজল করছে শেয়ালের চোখ। দুপাশ থেকে গাছগুলো ঝুঁকে পড়েছে রাস্তার উপর। তাদের পাতার থেকে জমা জলের ফোঁটা এসে জামাকাপড় ভিজিয়ে দিচ্ছিল নীলাদ্রিবাবুর। মাঝে মাঝে ভেসে আসছে জোলো হাওয়া, আর সেই জোলো হাওয়ায় হাড়ের ভিতর অবধি কেঁপে উঠছে। এখন যথাসাধ্য জোরে প্যাডেল করছেন তিনি। তাড়াতাড়ি কোনো মতে পৌঁছতে পারলেই বাঁচেন। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ ওনার একটা খটকা লাগলো। নিশিচন্দ্রপুর তো হিসেব মতো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। আশেপাশে জঙ্গলের যা ঘনত্ব তা দেখে মনে হচ্ছে আরও 2-3 কিলোমিটার পথ এগিয়ে গেলেও জনবসতির চিহ্ন পাওয়া যাবে না। জঙ্গল যেন আরও গভীর হয়ে আসছে। হাওয়ায় গাছের পাতা সস্বরানি শুনেও মাঝে মধ্যে তিনি সচকিত হয়ে উঠছেন। একটা আশঙ্কা কিছুক্ষণ ধরেই মনের ভেতর কড়া নাড়ছে তার। কেবলই মনে হচ্ছে কেউ যেন ওর সাথে সাথেই জঙ্গলের ভেতর দিয়ে ছুটে আসছে, যেন পিছু নিয়েছে তার। শেয়ালের দল। কাদামাখা জমিতে সাইকেলের ব্রেক কষলেন তিনি। লণ্ঠনটা খানিকটা উস্কে দিয়ে পিছনে তাকাতে যাবেন, এমন সময় ঠিক তার পিছন থেকেই শোনা গেল নারী কণ্ঠের ফ্যাঁসফ্যাঁসে স্বর। কি রে বাবু, কই চললি? চমকে উঠলেন তিনি। কে যেন ডাকলো না, একটা মহিলার স্বর। পেছনে তাকানোর বিশেষ সাহস হলো না তার। দুরু দুরু বুকে আয়নায় একেবারে পিছনের রাস্তাটা দেখলেন তিনি। হ্যাঁ, কেউ একটা দাঁড়িয়ে, তার থেকে ঠিক হাত কয়েক তফাতে। হাতে একটা বড়সড় কাপড়ের পুটলি জাতীয় কিছু। উত্তেজনার বশে সব ভুলে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালেন তিনি। এক দমক আতঙ্কের চোটে চোখ যেন ঠিকরে বের হয়ে আসতে চাইল তার। সারা শরীর অবর্ণনীয় ভয়ে ঠকঠক করে কাঁপছে। দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড়। পিছনের রাস্তা তো পুরো ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। রাস্তার পাশের অশ্বত্থ গাছের মোটা ডালটা হাওয়া ছাড়াই নিজে নিজেই যেন দুলছে। এদিকে আশেপাশের গাছেদের পাতা অবধি নড়ছে না। শুধু ওই ডালটা দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ যেন সেখানে বসেছিল। তিনি ফিরে তাকাতেই নিমেষের মধ্যে যেন বাতাসে মিলিয়ে গেছে সে। এবার নীলাদ্রিবাবু স্থির বিশ্বাস জন্মালো
এখানে এমন কিছু একটা ঘটছে যেটা স্বাভাবিক না। সারা শরীর এখন ভিজে জবজবে তার। যত তাড়াতাড়ি সম্ভব হরেনের বাড়ি পৌঁছতেই হবে তাকে। মনে একটু সাহস এনে তিনি ভাবলেন এরপর যেই ডাকুক কোনো সাড়া তিনি দেবেন না, আর সাইকেল তো কোনোভাবেই থামাবেন না। তীর করে কাঁপছে তার হাত পা। সাইকেলের হাতল ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছেন না তিনি। তবু যেতে তাকে হবেই। আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলেন প্যাডেল জোরে ঘোরানোর। কিন্তু কিছুটা এগিয়েছেন কি এগোননি, এমন সময় পাশের জঙ্গলের ভিতর থেকে একটা নারী মূর্তি প্রায় হুড়মুড়িয়ে এসে পড়ল তার ঠিক সামনে। প্রচণ্ড চমকে উঠে খুব জোরে ব্রেক কষলেন তিনি। সাইকেলের পিছনে চাকাটা প্রায় কিছুটা মাটিতে ঘষে গিয়ে তারপর থেমে গেল। হলদে আলোয় যতদূর দেখা যাচ্ছে তাতে বোঝা যায় আটপৌড়ে করে সাদা থান পরা একজন অল্পবয়স্ক মহিলা, যেন সদ্যই বিধবা হয়েছেন। মাথার ওপর ঘোমটা টানা, হাতে একটা পুঁটুলি নিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই আকস্মিকতার যেন কোনো প্রভাব তার ওপর পড়েনি। দাদাবাবু বাঁচা, বাঁচা, আমাদের বাঁচা, ওরা মেরে ফেলবে আমাদের, দাদাবাবু বাঁচা। সাইকেলের সামনে দাঁড়িয়েই ঘোমটার আড়াল থেকে কাকুতি মিনতি করতে লাগলেন মহিলাটি। তার গলার স্বরটা বড্ড যেন অস্বাভাবিক। নীলাদ্রিবাবু ভাবলেন নিশ্চয় বিপদে পড়েছে। সাইকেল থেকে নেমে খানিক উস্কানি দেওয়া লণ্ঠনটা হাতে নিয়ে কাদামাখা জমির ওপর দিয়ে পায়ে হেঁটে বেশ কয়েক পা এগিয়ে গেলেন তিনি সেই মহিলার দিকে। একেবারে সামনে এসেও মহিলাটিকে ঠিক সাধারণ দেখালো না। লণ্ঠনটা মুখের কাছে তুলেও ঘোমটার আড়ালে পরিষ্কারভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ তার হাতের সেই বড়সড় পুঁটুলিটা যেন হালকা নড়ে উঠল। নীলাদ্রিবাবু চমকে উঠলেন। তিনি ভেবেছিলেন মহিলার কাপড় চোপড় রয়েছে সেখানে, কিন্তু পর মুহূর্তেই তাকে অবাক করে দিয়ে একটি বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো সেই ময়লা ধরা জড়া জীর্ণ পুটুলির মধ্যে দিয়ে। কে তুমি? এত রাত্রে এখানে কি করছো? বাড়ি কোথায় তোমার? আমি তো এখানেই থাকি, কিন্তু দেখ না, বাচ্চাটা ভীষণ কাঁদছে। একবার কোলে নিবি ওকে? হ্যাঁ, নে না বাবু, একবার কোলে নে না। ওরা আসছে, আমাদের মেরে ফেলবে। হ্যাঁ, তুই বাচ্চাটাকে কোলে নিবি? হ্যাঁ, নিবি একবার বাবু? পুটুলিটা এগিয়ে দিয়ে বেশ কয়েক পা এগিয়ে এলো সামনের মহিলাটি। নীলাদ্রিবাবু বেশ অস্বস্তিতে পড়ে গেলেন। কে মেরে ফেলবে, আর কেনই বা ওনাকে বাচ্চা নিতে বলছেন ওই মহিলা? নেওয়াটা কি উচিত হবে? খানিক ইতস্তত করে লণ্ঠনটা মাটিতে নামিয়ে রেখে শেষমেশ হাত বাড়িয়ে দিলেন তিনি। পুটলিটা হাতে নেওয়ার আগেই কোথা থেকে যেন ভেসে আসা শীতল দমকা হাওয়ার স্রোত বাচ্চাটার মুখের ওপর থেকে চাদরটা খসিয়ে দিল। লণ্ঠনের হলদে আলোয় তিনি বিস্ফারিত চোখে দেখলেন মহিলাটি নিজের হাতে ওই পুঁটলিটার মধ্যে ধরে রয়েছেন একটি বছর তিনেকের বাচ্চার অর্ধদগ্ধ দেহ। শরীরের পোড়া অংশের বিভৎসতা দেখে গা গুলিয়ে বমির উদ্রেক হলো তার। মুখের প্রায় কোনো অংশই আর বোঝা যাচ্ছে না, যেন একটা দলা পাকানো পোড়া মাংসের টুকরো। কাছের কোনো গাছের ডালে কোনো এক নিশাচর প্রাণী কর্কশ্বরে ডেকে উঠল। আটকে উঠে বেশ কয়েক পা পিছিয়ে গেলেন নীলাদ্রিবাবু। কি তোমার ছেলের এই অবস্থা কেন? ওর মধ্যে তো প্রাণ থাকা অসম্ভব। নে না বাবু নে। হে আমার ছেলে, বড় সুন্দর দেখতে, তাই না রে? কি মিষ্টি। নে না, পালাচ্ছিস কেন? না রে,
ও মরেনি। ও মরেনি, তাহলে কাঁদছে কে? হ্যাঁ, আয় আয়, নে 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 বাবু নে। ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠলেন তিনি। মহিলাটি তখনও সেই লিকলিকে দুই হাত প্রসারিত করে এগিয়ে আসছে তার দিকে, হাতে সেই বাচ্চার দেহ। আকাশ বাতাস বিদীর্ণ করে ইস্পাতের শিখার মতোই ঝলসে উঠল বিদ্যুতের শিখা। ক্ষণিকের আলোর ঝলকে নীলাদ্রিবাবু দেখলেন মহিলাটির মাথা থেকে লম্বা ঘোমটাটি খসে পড়েছে। কিন্তু এ কি, মহিলার পুরো মুখও বিশ্রীভাবে অগ্নিদগ্ধ, চোখ দুটিও যেন গলে পড়ছে। সেখানে দেখা যাচ্ছে শুধু দুটো অন্ধকার কালো গহ্বর। কিছু জায়গায় পচা মাংস খসে পড়ে বেরিয়ে এসেছে লালচে হাড়ের টুকরো। অস্বাভাবিক রকমের লম্বাটে মুখ, মাথায় জট পাকানো খোলা চুল আগুনের লেলিহান শিখার মতো লকলক করে বাতাসে উড়ছে। ধীরে ধীরে সেই মহিলার দগ্ধ চোয়াল অস্বাভাবিক রকমের ফাঁক হয়ে ভেসে এলো এক রক্ত জল করা বিভৎস হাসি। নীলাদ্রিবাবুর মুখ দিয়ে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। দেখবেদে জ্ঞানশূন্য হয়ে দৌড় লাগালেন তিনি। আতঙ্কিত পায়ের এক জোরালো ধাক্কায় একমাত্র আলোর উৎস লণ্ঠনটিও ছিটকে মাটিতে পড়ে গেল। নিভে গেল আলোর টিমটিমে বিন্দু। চরাচর ঢেকে গেল এক আদিম নিকষ কালো অন্ধকারে। আর ঠিক সেই সময়ই পৈশাচিক চিৎকারে ক্ষিপ্র গতিতে মহিলাটি ছুটে এলো তার দিকে। আন্দাজে কোনো মতে সাইকেলের কাছে পৌঁছে সেটির ওপর দ্রুত চেপে বসলেন নীলাদ্রিবাবু। খুব কাছ থেকে শোনা যাচ্ছে সেই রক্ত জল করা হাসি। এক মুহূর্ত নষ্ট করা মানেই সাক্ষাৎ মৃত্যু। প্রচন্ড জোরে প্যাডেল করতে শুরু করলেন নীলাদ্রিবাবু। কোন দিকে যাচ্ছেন, কোথায় তিনি উঠবেন তা তিনি জানেন না, কিন্তু এখান থেকে এই মহিলার হাত থেকে প্রাণ বাঁচিয়ে কোনো মতে এই রাস্তা থেকে বেরোনোটাই তার মূল উদ্দেশ্য। আন্দাজ মতো উল্টো দিকের পথ ধরলেন তিনি। পেছনে এখনো ধেয়ে আসছে সেই বিভীষিকা। একটা বাঁক ঘুরতেই তিনি প্যাডেল আটকে বেসামাল হয়ে এক প্রকার মুখ থুবড়ে পড়লেন কাদামাটিতে। সাইকেলটা ছিটকে পড়ল পাশেই। সেই সঙ্গে মাথায় এক জোরালো আঘাত অনুভব করলেন তিনি। মাথাটা হঠাৎই যেন শূন্য হয়ে আসছিল তার। এমন সময় ঠিক তার পিছনেই সেই রক্ত জল করা হাসির শব্দ পেয়ে হকচকিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন তিনি। সর্বনাশ, চেন কেটে গিয়েছে। বিহ্বল হয়ে সাইকেল ফেলেই এবার দুই পায়ে দৌড়তে শুরু করলেন তিনি। কিন্তু পর মুহূর্তেই দেখলেন সামনের রাস্তার ঠিক বাঁ পাশে দুই হাত বাড়িয়ে আবার দাঁড়িয়ে রয়েছে সেই নারী মূর্তি। নে না বাবু, বাবু নে, নে না। পালাতে পারবি তুই? হ্যাঁ, পালাতে পারবি? কে ভেবেছিস? হ্যাঁ, পারবি না পালাতে? নে নে, আমার ছেলে, আমার ছেলে, দেখ দেখ কি ফুটফুটে। হ্যাঁ, গগন বিদারক সেই হাসি উপেক্ষা করে কোনো মতে পাশ কাটিয়ে বেরিয়ে এলেন তিনি। আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এবার। বৃষ্টির দমকে চারপাশ পুরো সাদা হয়ে এসছে। তবে তাকে এখন ছোটা থামালে চলবে না। ছুটতে ছুটতে তিনি একসময় সেই দুই রাস্তার মোড়ে পৌঁছলেন, যেখান থেকে তিনি বামে বাঁক নিয়েছিলেন। কোনো কিছু না ভেবে সোজা ঢুকে গেলেন ডান দিকের কর্দমাক্ত রাস্তায়। পেছনে দূর থেকে তখনও শোনা যাচ্ছে সেই হাসি। ছপ ছপ শব্দে বেশ কিছুক্ষণ ছোটার পর একসময় সব চুপচাপ হয়ে এলো। ছমছমিয়ে বৃষ্টি পড়ছে। ঝিঝি পোকার সঙ্গতে কোলাব্যাঙের ডাক ভেসে আসছে পাশের ঝোপঝাড় থেকে। বিভীষিকার ঝড় কাটিয়ে যেন এক অচেনা নিস্তব্ধতা ফিরে এলো ধীরে ধীরে। বৃষ্টিটাও ধরে এলো একটু। রাস্তার দুই পাশে জঙ্গল আস্তে আস্তে পাতলা হয়ে আসছে। বেশ কিছু ঘরবাড়িও দেখা যাচ্ছে। হাত পা
এখনো কাঁপছে তার। তবুও টলমলো পায়ে দৌড়ে চলেছেন তিনি। এই পথ যে তার বহু দিনের চেনা। মনে পড়ে গ্রামে ঢুকে সামনের কয়েকটা ছোটখাটো বসতি পেরিয়েই হরেনের বাড়ি। সেই আন্দাজেই একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন তিনি। এই জায়গাটায় এখন আলো না থাকলেও বিদ্যুতের খুঁটি রয়েছে। ভয়ে এখনো পা কাঁপছে তার। বারে বারে পিছনে ঘুরে তাকাচ্ছেন তিনি। যদি কেউ পিছনে এসে থাকে। তিনি ভাবলেন এই সমস্ত কথা হরেনকে না বলাই ভালো। শুধু শুধু তাকেও চিন্তা দেওয়ার কোনো মানেই হয় না। আর বেশি বিলম্ব না করে দরজায় জোরে জোরে করাঘাত করতে লাগলেন নীলাদ্রিবাবু। হরিনারায়ণবাবুর ঘুমটা ভেঙে গেল। হরেন, দরজা খোল। হরেন, শুনতে পাচ্ছিস? তাড়াতাড়ি দরজা খোল। আমি নীলু, তোর বন্ধু নীলু, তাড়াতাড়ি দরজা খোল। তার স্ত্রীও ইতিমধ্যে বিছানায় উঠে বসেছেন। হরিনারায়ণবাবু বিছানা থেকে নেমে দরজা থেকে পা বাড়াতে যাবেন, এমন সময় তার স্ত্রী চাপা গলায় বাঁধা দিয়ে বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এই দুর্যোগের রাত বিরেতে অচেনা লোককে দরজা খুলে দেবে? কোন পথ ধরেছে কে জানে। আমি বলছি, আমার কথা শোনো, দরজা খুলো না। আরে না না, এই গলা চেনা গলা। রাত্রে এসেছে বলে দরজা খুলবো না? আরে নীলু তো রাস্তা চেনেই। তবে যদি ওই লোকটা খেপি বামনির বাঁক ধরে? কি অভদ্রতামি হচ্ছে সব। দাঁড়াও, দরজা খুলি। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। স্ত্রীর সমস্ত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই হরিনারায়ণবাবু দরজা খুলে দিলেন। গৃহকর্তা দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়লেন বাইরে কাক ভেজা অবস্থায় দাঁড়িয়ে থাকা নীলাদ্রিবাবু। প্রদীপের হলদেটে আলোয় তার এরকম অবস্থা দেখে হরিনারায়ণবাবু জিজ্ঞেস করলেন, আরে কি ব্যাপার, তুই এত রাত্রে? আমি তো ভাবলাম তুই পরশু সকালে। আর এ কি অবস্থা তোর? দাঁড়া, গামছা আনি। কথা শেষ করতে না দিয়েই নীলাদ্রিবাবু বলে উঠলেন, হ্যাঁ, চলেই এলাম বুঝলি। ভেবেছিলাম দুদিন আগে এসে তোকে চমকে দেব। যাই হোক, ভীষণ ক্লান্ত হয়ে আছি ভাই। কথা বলার ক্ষমতা নেই আর। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। অনেকটা পথ হেঁটে এসেছি তো। আশেপাশে তো জংলার ঝোপঝাড় ছাড়া আর কিছুই নেই। রাস্তায় বৃষ্টিতে পুরো ভিজে গেছি। খুব ভালো হয় যদি শোয়ার ব্যবস্থা করে দিতে পারিস আমার। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আয় আয়, ভেতরে আয়। এক্ষুনি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি তোকে। কিন্তু খাবি না কিছু? আর আসতে কোনো সমস্যা হয়নি তো রে? খুব হাঁপাচ্ছিস তো? না না, কোনো সমস্যাই হয়নি। আসলে অনেকটা পথ হেঁটে আসতে হলো তো, তাই আর কি। হরেন দেখল কেমন যেন অন্যমনস্ক হয়ে রয়েছে তার বন্ধু নীলাদ্রি। কাল সকালে কথা হবে এই ভেবে তাকে নিজেদের ঘরের পাশের একটা ছোট্ট ঘরে থাকতে দিলেন। এখানে আরাম করে থাক। রাত্রে কোনো অসুবিধা হলে ডাক দিবি, কেমন? পাশের ঘরেই আছি আমরা। ছেলেটা ঘুমিয়ে পড়েছে। কাল সকালে আলাপ করিয়ে দেব। তোর চৌকির পাশে কুজোতে জল রাখা আছে। আচ্ছা, এখন কি খাবি কিছু? না রে, খেয়েই বেরিয়েছি আমি। তুই যা, শুয়ে পড়। এত রাত অবধি জাগিস না। ছেলে বউ ঘরে একা শুয়ে। আরে ওদের নিয়ে চিন্তা করিস না। বউটা একটু ভীতু বটে, কিন্তু ছেলেটা আমার বেশ সাহসী হয়েছে। 9 বছরে পা দিতে না দিতেই আলাদা ঘরে শোয়। ও আর হ্যাঁ, বাথরুম যাবার দরকার হলে ওই উঠোন পেরিয়ে বাইরে যেতে হবে। আসলে নতুন বাড়ি তো, বুঝতেই পারছিস, এখনও বাথরুমের ব্যবস্থাটা ভেতরে ঠিক করে উঠতে পারিনি। উত্তরে শুধুমাত্র দুবার ঘাড় নাড়লেন নীলাদ্রিবাবু। ভেতর থেকে একটা গামছা নিয়ে এসে নীলাদ্রিবাবুকে দিয়ে আর কথা না বাড়িয়ে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন হরিনারায়ণবাবু। ছেলের ঘরটা নীলাদ্রিবাবুর ঘরের একেবারে মুখোমুখি। দরজাটা ভেজানোই ছিল। একবার উকি মেরে ভিতরের দিকে দেখে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালেন তিনি। নীলাদ্রিবাবু গা হাত পা মুছতে মুছতে নিজের চৌকিতে এসে বসলেন। মাথার কাছে একটা জানলা, হাত দিয়ে ঠেলে সেটিকে খুলে দিলেন। জানলার বাইরের দিকে তাকাতেই আবার গাটা ছমছম করে উঠল তাঁর। মনে পড়ল সেই বিভীষিকার স্মৃতি। সাবধানী চোখে দু একবার এদিক ওদিক তাকিয়ে
আবার জানলা বন্ধ করে দিলেন তিনি। এখনও আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে টুপটাপ বৃষ্টিও পড়ছে। মাঝে মধ্যেই গুড়গুড় শব্দে মেঘ ডাকছে। না, আর ভেবে কাজ নেই। এখন হরেনের বাড়িতে আর কোনো ভয় নেই। ক্লান্তিতে দুই চোখ বুজে এলো তাঁর। পরের দিন সকালে বেশ দেরি করে ঘুম ভাঙল নীলাদ্রিবাবুর। ইতিমধ্যেই হরেন ঘরের বাইরে থেকে বেশ কয়েকবার ডাকাডাকি করে গিয়েছে। তবুও ওনার ঘর থেকে বেরোতে যেন ইচ্ছেই করছে না। জানলা বন্ধ করে থাকার দরুন ঘরটা বেশ অন্ধকার। ফের একবার হরেন এসে দরজা ধাক্কালো। অবশেষে দরজা খুলে বেরিয়ে এলেন তিনি। আর বেরোতেই সামনে থেকে চোখ পড়ল নীলাদ্রিবাবুর। কী মনে হতে ভেজানো দরজাটা নিঃশব্দে খুলে ঘরের ভেতরের দিকে একবার উঁকি দিলেন তিনি। একটা বছর 10 বাচ্চা ছেলে খাটের এক কোণে একটা জল চৌকি নিয়ে বসে পড়াশোনা করছে। আন্দাজে বুঝলেন এটাই হরেনের ছেলে। তারপর আবার ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এসে উঠোনের দিকে পা বাড়ালেন তিনি। শরীরটা বিশেষ ভালো লাগছিল না নীলাদ্রিবাবুর। প্রাতরাশের টেবিলে বসে হরেন তার স্ত্রী আর পুত্রের সঙ্গে আলাপ করিয়ে দিল। কিন্তু হরেনের ছেলে নীলাদ্রিবাবুকে দেখার সাথে সাথেই কেমন যেন চমকে উঠে বাবার পিছনে আড়ালে গিয়ে দাঁড়ালো। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো তাকে। আরে কি হলো, ভয় পাচ্ছিস কেন? আরে এটা আমার বন্ধু নীলু। তোকে গল্প করেছিলাম না, আমরা ছোটবেলায় একসাথে কত খেলেছি। আয় সামনে আয় বাবা। ও এরকমটা করে না সচরাচর, কিন্তু কি জানি তোকে নতুন দেখেছে বলে হয়তো ভয় পাচ্ছে। কিছু মনে করিস না রে। আরে না না, ঠিক আছে, বাচ্চা মানুষ প্রথমবার দেখেছে। কি তাই না বাবু? তাই তো তুমি ভয় পাচ্ছ, কি বলো? হরেনের ছেলে হরু ওরফে হারাধন এই কথা শুনে আলাপ করার বদলে উল্টে এক দৌড় দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। নীলাদ্রিবাবুর বাইরে থাকতে বিশেষ ভালো লাগছিল না। বন্ধুকে ঘরের মধ্যে ডেকে নিলেন তিনি। বহুদিন পর বাল্যবন্ধুর সাথে দেখা হলো। কিন্তু আজ যেন নীলাদ্রিবাবুর মন কিছুতেই ভালো হতে চাইছে না। তার দৃষ্টি শুধুই চলে যাচ্ছে হরেনের সেই বছর 10 ছেলের দিকে। এক দুবার উকিঝুঁকি মেরে দেখার চেষ্টাও করেছেন তার ঘরের মধ্যে, কিন্তু কেন? যাকে বেচারা ছেলেটা তাকে দেখে বড় ভয় পেয়েছে। এদিক সেদিক নানা কথার ফাঁকে হরিনারায়ণবাবু কৌতূহলের ছলে বললেন, কিরে নীলু, তুই আবার খেপি বামনির বাঁক ধরিসনি তো? খেপি বামনির বাঁক মানে? ব্যাপারটা খুলে বল দেখি, ঠিক বুঝলাম না। আরে ধুস, সব গ্রামের বুড়ো লোকেদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। খেপি নামের এক বুড়ি থাকতো এই রাস্তার শেষে একটা জঙ্গল আছে, তার ভিতরে একটা কুঁড়ে ঘরে। বুড়ি অল্প বয়সে এক সন্তানের জন্ম দিয়ে বিধবা হন। একেই সকলের আড়ালে থাকে, তার উপর আবার বিয়ের পর স্বামী মরেছে। বুঝতেই পারছিস, লোকে এক প্রকার এড়িয়ে চলতো ওকে। ছেলে বড় হলে পর তারও বিয়ে দেয়। তবে বিয়ের বেশ কিছুদিন পর জানিস ছেলেটাও কি যেন একটা রোগে মারা গেল। বিধবা বৌমার তখন একটা বছর 3 সন্তান, আর সেও তখন বেশ অসুস্থ। ব্যাস আর কি, গ্রামে হু করে রটে যায় যে বুড়ি আর ওর বৌমা দুটোই নির্ঘাত ডাইনি, নিজেদের স্বামীদের খেয়েছে। কিছু মোড়ল মিলে সিদ্ধান্ত নিল যে তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হোক, তাহলেই ডাইনি বুড়ি মরবে। সেই মতো ওখানেই নাকি ওদের বাড়িতে আগুন দিয়ে 3 জনকে জ্যান্ত পোড়ানো হয়েছিল। সে প্রায় বছর 20 আগের কথা। তারপর জঙ্গলে মদ জুয়ায় মত্ত হয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দুটো মাতাল নিজেদেরকে মেরে ফেলল, আর তাদের শরীর শিয়াল কুকুরে ছিঁড়ে খেল। কিন্তু সব কারণ গিয়ে চাপল খেপি বামনির ঘাড়ে। প্রচলন আছে যে রাত্রে নাকি খেপি বামনির আত্মা মানুষদের ভুল পথ দেখায়, আর তার বৌমা তাদের মেরে ফেলে, অর্ধেকটা ছিঁড়ে খায় ও সেই মৃত সন্তানের খিদে মেটায়। তাই প্রায় আধ খাওয়া মরা উদ্ধার হয় সেখান থেকে। তাই রাত বিরতে কেউ দরজা ধাক্কালে এখানে কেউই দরজা খোলেন না। এটা বেশ প্রচলিত কথা এখানে। আগে যদি জানতাম যে তুই জানিস না, তাহলে তো চিঠিতেই লিখে দিতাম। তবে সেসব কথা বাদ দে, বল তোর কি খবর? কথাগুলো যেন নীলাদ্রিবাবুর গায়ে কাঁটার মতো বিঁধ ছিল। এই জলো আবহাওয়াতেও তার কপালে জড়ো হচ্ছে
বিন্দু বিন্দু ঘাম। হরেন বলে কি, খেপি বামনি? না, তিনি আর ভাবতে পারলেন না। শরীর খারাপ লাগছে বলে হরিনারায়ণকে সাময়িকভাবে বিদায় দিয়ে গা এলিয়ে দিলেন বিছানাতে। দুপুরেও নীলাদ্রিবাবু তেমন কিছু মুখে তুললেন না, যেটুকু খেলেন ওই ঘরের মধ্যে বসে থেকেই। এখন মানুষের সহযোগ যেন আর তার ঠিক ভালো লাগছে না। সকালে খানিক রোদের দেখা মিললেও বিকেল হতে না হতেই আবার আকাশের মুখ গম্ভীর হয়ে এলো। তারপর খানিকক্ষণের মধ্যেই প্রতিদিনের ন্যায় ঝমঝম করে বৃষ্টি আর সেই বজ্রপাত। পশ্চিম আকাশটা দেখলে মনে হচ্ছে কেউ যেন পুরো দোয়াত শুদ্ধ কালো কালি উপুর করে ঢেলে দিয়েছে। এইরকম আবহাওয়াতে বিদ্যুতের আশা না করাই ভালো। ঘরের মাঝখানে টিমটিম করে একখানা লণ্ঠন জ্বলছে। সমস্ত জানলা দরজা বন্ধ। মেঝের ওপর একটা চাটাই পেতে তেল, মুড়ি এবং গরম গরম চপ সহযোগে গল্পে মতো দুই বাল্যবন্ধু। লণ্ঠনের হলদে আলো আঁধারির মাঝে যেন তারা স্মৃতির অতল সাগরে ডুব দিয়েছে। হঠাৎই কাঁচ ভাঙার একটা প্রবল শব্দে চমকে উঠল দুজনে। উঠে তারা ঘরের বাইরের দরজার দিকে তাকাতেই দেখতে পায় সেখানে দাঁড়িয়ে রয়েছে হারু। তার হাত পা প্রবল রকম কাঁপছে, চোখ বিস্ফারিত, মুখ বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছে। সম্ভবত নিজের মায়ের নির্দেশ মতো দুটো পেয়ালা চা নিয়ে ঘরে এসেছিল সে, কিন্তু কিছু একটা দেখে অসম্ভব ভয় পেয়েছে সে। আর তার ফলেই হাত থেকে ছিটকে পড়েছে চায়ের পেয়ালা দুটো। কিছুটা গরম চা ছলকে গিয়ে তার পায়ের ওপর পড়লেও সেদিকে যেন তার ভ্রুক্ষেপ মাত্র নেই। নিষ্পলক দৃষ্টি তাকিয়ে রয়েছে ঘরের দিকে। দৃষ্টি স্থির রয়েছে নীলাদ্রিবাবুর পিছনের দিকের দেওয়ালে। আওয়াজ শুনে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলেন হরিনারায়ণবাবু স্ত্রী। উফ, কিসের আওয়াজ হলো? কি ভাঙলি আবার? আর পারি না বাপু, এই ছেলেকে দিয়ে যদি একটা কাজও ঠিক মতো হয়। অগতা বেগতিক দেখে ঘরের মধ্যে থেকে ছুটে বেরিয়ে এলেন হরিনারায়ণবাবু। তারপর স্ত্রীর উদ্দেশ্যে কপট রাগ দেখিয়ে বললেন, আহ, ওকে বকাবকি করছো কেন? ও কি আর পারে এইসব কাজ? যাও যাও, একটা শুকনো কাপড় নিয়ে এসো তাড়াতাড়ি। গায়ে চা পড়েছে দেখছি অনেকটা। এইসব কাজ তুমি করলেই তো পারো। বাবাকে দেখেই হারু তাড়াতাড়ি করে বাবার কোলে মুখ লুকিয়ে নিল। তারপর হঠাৎই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করল। হ্যাঁ, সে তো এখন শব্দ আমারই। রাখো নিজের ছেলেকে আতুপুতু করে। এত বড় হয়ে গেল একটা কাজও পারে না। ছেলে বলে ভেবো না যে কোনো কাজ আমি ওকে শেখাবো না। এই বলে গজগজ করতে করতে ভাঙা পেয়ালার টুকরোগুলো কুড়িয়ে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন হরিনারায়ণবাবু স্ত্রী। হ্যাঁ রে বাবা হারু, কি হয়েছে তোর? কিসের এত ভয় পেলি? ভয় কিসের বোকা ছেলে? বল কি হয়েছে? আরে কাঁদছিস কেন? বাবা, বাবা, দেওয়ালে দেওয়ালে তোমার পেছনে ছায়া, কার যেন ছায়া আমি স্পষ্ট দেখলাম। আর আর নীলু কাকু। কি রে হারু বাবু, ভয় পেলি? কিসের ছায়া? আরে বোকা ছেলে, লণ্ঠনের আলোয় ওরকম হয়, তুই জানিস না? ভয় কিসের? আমরা সবাই তো আছি, এই তো দেখ। হারুর কথা বলার মাঝখানেই কখন যে নীলাদ্রিবাবু ঘর থেকে বেরিয়ে এসছেন তা সে বোঝেনি। বাইরে গুড়গুড় শব্দে মেঘ ডাকছে। ঝড়ের ঝাপটা এসে লাগছে কাঁচের জানলায়। বাবার কোল থেকে একবার মুখ তুলে নীলাদ্রিবাবুর দিকে তাকাতেই আবারও একবার ভয় কেঁপে উঠল হারু। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে এক দৌড়ে নিজের ঘরে ঢুকে খাটের এক কোণে হাঁটুতে মুখ মুজে বসে পড়ল সে। ভয়ে তার সারা শরীর কাঁপছে। যে যাই বলুক, সে যে স্পষ্ট দেখল বাবার ঠিক পিছনের দেওয়ালে একটা লম্বা মতো ছায়া। কোনো মানুষের ছায়া নয়, কারণ মানুষের ছায়া অত লম্বা হয় না। আর তাছাড়াও সেটা হঠাৎই যেন কেমনভাবে কেঁপে উঠল। আর বাবার ওই বন্ধু নীলু কাকু, তার জায়গায় ওটা কে বসেছিল? হ্যাঁ, সে স্পষ্ট দেখেছে যেন একটা মহিলা, পরনে সাদা থান, মাথার উপরে প্রায় 1 হাত সমান ঘোমটা টানা,
সে ঘরে ঢুকতেই হঠাৎ ঘুমটা সরিয়ে তাকালো তার মুখের দিকে। উহ, কি বিভৎস সেই মুখ! চোখের জায়গায় যেন অন্ধকার কালো গর্ত, আর মুখের অর্ধাংশ বিশ্রীভাবে পোড়া। হ্যাঁ, সে ওই আলো আঁধারিতে স্পষ্ট দেখেছে মুখের চামড়া বিশ্রী রকম কুঁচকানো। কে ওই বিভৎস মহিলা? সে জানে ঘরের কাউকে কিছু বললে কেউ কিচ্ছু বিশ্বাস করবে না, চোখের ভুল বলে হেসে উড়িয়ে দেবে। কিন্তু সে কি এত ভুল দেখবে? না না, তা কি করে সম্ভব? তাহলে কি নীলু কাকুর সাথেই কিছু ঘটতে চলেছে? রাতে খাওয়ার জন্য হারু ঘর থেকে বেরোলো না। ছেলেটা হঠাৎই যেন কেমন চুপচাপ হয়ে গুটিয়ে গিয়েছে। নিজের ঘরে খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে রয়েছে সেই তখন থেকে। কেউ ডাকতে গেলেও কেমন যেন চমকে চমকে উঠছে। রমলা দেবী ভাবলেন সন্ধ্যাবেলায় বকাবকির জন্য হয়তো মন বেশি খারাপ, তাই তিনি একটা থালায় খাবার নিয়ে গিয়ে হারুকে নিজের হাতে খাইয়ে দিয়ে এলেন। তার মুখ মুছিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছেন, ঠিক এমন সময় হারু মায়ের আঁচলে টান দিয়ে বলল, মা, তো তুমি আজকে আমার ঘরে আমার পাশে শোবে। আমার না খুব ভয় করছে আজ। সে কি রে পাগল ছেলে, ভয় কিসের? সবাই আছি তো আমরা। ওই তো সামনের ঘরে নীলু কাকু রয়েছে, তার পাশের ঘরে আমরা রয়েছি। একবার ডাক দিলেই তো চলে আসবো। আর তুই না বললি তোর স্কুলের সব বন্ধুরা আলাদা ঘরে শোয়? তাই তো তোর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করলাম রে বাবা, ভয় পায় না। এবার হারু পড়ল মহা বিপদে। সে কি করে মাকে বোঝায় যে সামনের ঘরে নীলু কাকু আছে বলেই তো বেশি সমস্যা? কাকুকে প্রথম থেকেই তার একদম ভালো লাগছে না, কেমন যেন অদ্ভুতভাবে তাকাচ্ছে তার দিকে। সেই তাকানোয় ভয়ে বুকের ভিতরটা হিম হয়ে আসে তার। যতবারই তাকে দেখেছে ততবারই অদ্ভুত এক নাম না জানা অস্বস্তিতে ভরে গেছে তার মনের ভিতরটা। তারপর আজ সন্ধেবেলায় যা দেখল, তারপর তো এখনো তার বুকটা কাঁপছে রীতিমতো। মা ঘর ছেড়ে চলে যেতেই গায়ে একটা চাদর ঢাকা নিয়ে বিছানায় শুয়ে পড়ল হারু। ঘরের দরজাটা খোলা। তার ঘরের সামনে সোজাসুজি নীলাদ্রি বাবুর ঘর, সেই দরজাটাও আজ খোলা। বাইরে বৃষ্টি এতক্ষণে কমে এসছে, তবে মেঘের গর্জন কমেনি। ভয়ে ভয়ে হারু একবার সামনের ঘরের দিকে তাকালো। মাথার কাছে খোলা জানলাটার দিকে মুখ করে বাইরে তাকিয়ে পাথরের মূর্তির মতো বসে রয়েছে নীলু কাকু। চমকে উঠল হারু। নীলু কাকু বুঝতে পেরেছে কেউ তাকে দেখছে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে হারুর দিকে তাকালেন নীলাদ্রি বাবু। চোখের দৃষ্টি মরা মাছের মতো ঘোলাটে। লণ্ঠনের আলোটা গিয়ে পড়ছে তার ফ্যাকাশে মুখের ওপর। হারুকে দেখে কি মনে হতে একটা রহস্যময় হাসি হাসলেন তিনি। ভয়ে হারু বিছানার পাশের দেওয়ালের সাথে একেবারে সেঁটে গেল। তাড়াতাড়ি পাশ ফিরে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে প্রাণপণে চোখ বুজে শুয়ে থাকল। ভয়ে তার সারা শরীর কাঁপছে। বেশ কিছুক্ষণ পর রমলা দেবী তার ছেলের কথা মতো ঘরে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে হারুর পাশে শুয়ে পড়লেন। শোবার আগে লণ্ঠনটা খাটের নিচে রেখে শিখাটা সামান্য কমিয়ে দিলেন তিনি। ঘুমের মধ্যেই আজ ছটফট করছে হারু। কিছুতেই গাঢ় ঘুম আসছে না তার। বেশ কয়েকবার অদ্ভুত কিছু স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যাচ্ছিল তার। লণ্ঠনের হালকা হলদেটে আলোয় একটা অদ্ভুত রহস্যময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। হারু হঠাৎ দেখতে পেল অন্ধকারের মধ্যে মিশে ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে রয়েছে সেই বিভীষিকাময় নারী মূর্তি। ঘুমের মধ্যেই হারুর যেন মনে হচ্ছিল বিছানার পাশের অন্ধকার কোণটায় দাঁড়িয়ে কেউ যেন তাকে এক দৃষ্টে দেখে যাচ্ছে। হঠাৎ বাড়ির পিছন দিকে জঙ্গল থেকে সমস্বরে শেয়ালের ডাক ভেসে এলো। প্রায় সাথে সাথেই কর্ণ বিদীর্ণ করে দূরে কোথায় জোরে একটা বাজ পড়ল। ধরপড় করে বিছানায় উঠে বসল হারু।
সারা শরীর ঘামে ভিজে জবজব করছে, গলা শুকিয়ে প্রায় কাঠ। আবছা দৃশ্যমান দেওয়ালে আঁকাবাঁকা হলদে আলপনা এঁকে দিয়েছে কেউ যেন। চোখ মেলে ঘরের চারিদিকে তাকাতেই যেন ভয় লাগছে হারুর। কে জানে, হয়তো ঠিক স্বপ্নের মতোই সেই ভয়াল নারী মূর্তি ঘাপটি মেরে বসে রয়েছে ঘরের কোনো এক অন্ধকার কোণে। প্রচণ্ড জোরে বাথরুম পেয়েছে তার, একবার না গেলেই নয়। কিন্তু বিছানা থেকে নামার কথা ভাবলেই তার গাটা অজানা কোনো এক ভয়ে শিউরে শিউরে উঠছে। সারাদিন খাটাখাটনির পর পাশে মা অকাতরে ঘুমোচ্ছে। একটু ঠেলা দিয়ে আস্তে আস্তে সে মাকে ডাকলো। ও মা, মা ওঠো না, একটু বাথরুম যাব, চলো না আমার সাথে একটু। কি হয়েছে, এটা কি? একা একা যা, বড় হয়ে গেছিস বাবা, এখনো মাকে দাঁড়িয়ে থাকতে হবে? যা, লণ্ঠন নিয়ে তাড়াতাড়ি সেরে আয়, আমি এখানে জেগে আছি। ঘুম জড়ানো গলায় বলে উঠলেন রমলা দেবী। হারু বুঝতে পারল হার বলে কোনো লাভ নেই। মা যখন একবার বলেই দিয়েছে তখন আর উঠবেই না। জানলার বাইরে থেকে আসা দমকা বাতাসে লণ্ঠনের শিখাটা বার দুয়েক তিরতির করে কেঁপে উঠল। তারই সঙ্গে সামনের দেওয়ালে হারুর দীর্ঘকায় ছায়াটাও যেন জীবন্ত হয়ে নড়ে উঠল। একবার ঘরের চারিদিকে ভয়ে ভয়ে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে ধীরে ধীরে বিছানা থেকে একটা পা নিচে নামালো সে। সঙ্গে সঙ্গেই তার শরীর শিউরে উঠল। কি ঠান্ডা মেঝেটা! খাটের তলায় কি তাহলে কেউ লুকিয়ে আছে? মনটা অন্যদিকে ঘুরিয়ে একটু সাহসে ভর করে 2 পা নামালো সে মেঝেতে। ভয়ে ভয়ে খানিক ঝুঁকে খাটের তলায় রাখা লণ্ঠনটা হাতে নিয়ে একটা খুট করে শব্দে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরে বেরোতেই নীলু কাকুর ঘরের দিকে চোখ পড়ল তার। দরজাটা হালকা ভেজানো, হালকা এক ফালি আলোর শিখা বেরিয়ে আসছে ঘরের মধ্যে থেকে। যতটা সম্ভব কম আওয়াজ করে পা টিপে টিপে সেখান থেকে সরে এলো হারু। তারপর আর সময় নষ্ট না করে দ্রুত পায়ে হাঁটা দিল বাইরের দিকে। সামনে লোহার গেট, একটু ঠেলা দিতেই বিশ্রী ক্যাচ করে একটা শব্দ করে খুলে গেল সেটা। এই অতি সাধারণ শব্দ যেন এই মুহূর্তে নিস্তব্ধতায় মোড়া পরিবেশের সাথে একেবারেই বেমানান। লম্বা উঠোনটার একদম শেষ প্রান্তে বাথরুম। বাথরুমের বাইরে একটা হ্যারিকেন জ্বলছে। কালি পড়ে যাওয়া কাঁচের ভিতর থেকে বেরিয়ে আসা তার আলো উঠোনের অন্ধকারকে কমানোর বদলে বরং আরও বাড়িয়ে তুলছে। সে বেশ দ্রুত পায়েই বাথরুমের দিকে এগোতে লাগলো। হাওয়ার ঝলকানিতে লণ্ঠনটা নিভে যাওয়ার জোগাড়। হাতের আড়াল করে সেটাকে বাঁচালো হারু। গাছের পাতার খসখস শব্দতেও এখন তার মনে হচ্ছে কেউ যেন অতি সন্তর্পণে তার পিছনে হেঁটে আসছে। এদের মধ্যে বার দুয়েক পিছন ফিরে তাকিয়েওছে সে, কিন্তু প্রতিবারই পিছনে ফেলে আসা অন্ধকার মাখা লম্বা উঠোন ছাড়া আর কিছুই চোখে পড়েনি তার। তাদের বাথরুমটা বেশ পুরনো, দেওয়ালে ইটের নোনা ধরে গেছে। জায়গায় জায়গায় সিমেন্টের স্তর খসে পড়ে ফাঁক হয়ে রয়েছে। পেছনের দেওয়ালের গায়ে একটা ছোট্ট জানলা মতো করা, আর তার ঠিক পিছনেই শুরু হচ্ছে ঘন বাঁশবন। ভয়ে ভয়ে সেদিকে তাকিয়ে কোনো মতে কাজ সেরে পাশে রাখা জলের বালতি থেকে খানিকটা জল তুলতেই হঠাৎ বাইরে থেকে আসা একটা খসখস শব্দে চমকে উঠল সে। হাত থেকে ছিটকে জল ভর্তি মগটা পড়ল বাথরুমের লালচে মেঝেতে। তারপর পরক্ষণেই আবার সব চুপচাপ, শুধু বাইরে থেকে ভেসে আসছে সেই খসখস শব্দটা। কেউ যেন ঠিক বাথরুমের বাইরে হেঁটে চলে বেড়াচ্ছে। কাঁপা কাঁপা আলোয় হারু দেখতে পেল কার যেন একটা লম্বাটে ছায়ার একটা অংশ এসে পড়ল মেঝের ওপর। বেশ খানিক্ষণ সেটা সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর আবার সরে গেল দরজার সামনে থেকে। খসখস শব্দটা শুনে আতঙ্কে হারুর মুখ থেকে অস্ফুটে চিৎকার বেরিয়ে আসতে চাইলেও নিজের মুখটা প্রাণপণে চেপে ধরল সে। কিছুতেই সে বেরোতে পারছে না বাথরুমের ভিতর থেকে। হঠাৎ করেই
তার চোখে পড়ল বাথরুমের বাইরের বাতাসে এলোমেলোভাবে ভেসে বেড়াচ্ছে কোনো একজন মহিলার সাদা কাপড়ের আঁচল। দম বন্ধ করে সে দাঁড়িয়ে রইল বাথরুমের ভিতরেই। জামা কাপড় জলে ভিজে গিয়েছে, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে সে। হঠাৎই যেন বাইরের শব্দটা থেমে গেল। ঝপ করে দুটো পোড়া কুঁচকে যাওয়া চামড়ার হাতের থাবা এসে পড়ল দেওয়ালে সেই ফাঁকের ওপর। হারু স্পষ্ট বুঝতে পারল বাইরে যে আছে সে এবার ধীরে ধীরে নিচু হচ্ছে। একটু পরেই হয়তো সে দেখতে পাবে জ্বলন্ত বিকৃত মুখটি। সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন এক ঝোড়ো হাওয়া স্রোত এসে হলুদ আলোর উৎসটাকে এক লহমায় নিভিয়ে দিল। শোনা গেল এক চাপা খিলখিলিয়ে অট্ট হাসি। হারু আর সহ্য করতে পারল না, প্রচণ্ড চিৎকারে ফেটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল, লুটিয়ে পড়ল লালচে মাটিতে। কেউ কি তার গলা শুনতে পেল আদৌ? বোধ হয় না। পরের দিন সকাল হতেই সারা বাড়িতে চেঁচামেচি পড়ে গেল। হরিনারায়ণবাবু এবং তার স্ত্রী সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও হারুকে আর নীলাদ্রিবাবুকে কোথাও খুঁজে পেলেন না। রাতারাতি যেন বাতাসে মিলিয়ে গিয়েছে দুটো মানুষ। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন রমলা দেবী। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে হরিনারায়ণবাবু ঘরের বাইরে বেরোতেই যাচ্ছিলেন, এমন সময় পাশের পাড়ার রঘু এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কর্তা, ও কর্তা বাড়ি আছো? এ তাড়াতাড়ি চলো দেখি একবার। ওই খেপি বামনির বাঁকে আজ আবার। ইস, এ চলো চলো তাড়াতাড়ি চলো। হরিনারায়ণবাবুর বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ছ্যাঁত করে উঠল। প্রচণ্ড উত্তেজনার বশে তিনি তড়িঘড়ি করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর হঠাৎ দেখলেন এক জায়গায় জটলা করে আছে বেশ কিছু লোক। বুক ঠিপ ঠিপ করছিল তার, না জানি কি দেখতে হবে, কি আছে কপালে। বিশ্রী একটা গা গুলোনো গন্ধে ভরে আছে গোটা এলাকাটা। শরীরটা ভালো লাগছিল না তার, মাথা যেন ঝিমঝিম করছিল। তবুও ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলেন তিনি। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলেন রাস্তার ঠিক মাঝখানে আড়াআড়িভাবে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে দুটি মৃতদেহ। তাদের মধ্যে একটা পূর্ণবয়স্ক মানুষের, কিছুটা দূরে একটা ভাঙা সাইকেলও পড়ে রয়েছে। মৃতদেহটার নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসছে পেটের কাছ থেকে, মুখটা মারাত্মক রকম বিকৃত। তবুও সেটির পোশাক আশাকের দিকে তাকিয়েই হরিনারায়ণবাবু স্পষ্ট চিনতে পারলেন তার বাল্যবন্ধু নীলুকে। আর তার ঠিক পাশেই পড়ে রয়েছে তার একমাত্র নয়নের মণি, তার একমাত্র বংশধর, তার ছেলে হারুর প্রাণহীন দেহ। চোখ দুটো খোলা, বিস্ফারিত। মৃত্যুর আগে খুব ভয়াবহ কোনো ঘটনার সাক্ষী হয়েছে সে। মুখটা হাঁ করা, আর পেটের কাছ থেকে নিচের অংশটুকু কেউ যেন খুবলে খুবলে খেয়েছে। সেখানেই হড়হড় করে বমি করে ফেলে বুক ফাটা আর্তনাদ করে কেঁদে উঠলেন তিনি। ভিড়ের মধ্যে দিয়ে কেউ বলে উঠল, বড় মানুষের দেহটা তো দেখে মনে হচ্ছে কম করে 2 দিনের বাসি, পচা গন্ধ বেরোচ্ছে। কিন্তু বাচ্চা ছেলেটা, আহারে। তুই কি জানিস না আমাদের এখানে রাতে দরজা ধাক্কা দিলে কোনো মতেই সেটা খুলতে নেই, কারণ তারপর দিনই কারোর না কারোর আধ খাওয়া মরা পাওয়া যায় এই খেপি বামনির বাঁকে। তাও তুই এই ভুল কি করে করলি বাবা? ভগবান রক্ষা করো। প্রত্যেকটা কথা যেন কাঁটার মতো বুকে এসে বিঁধল হরিনারায়ণ বাবুর। নীলুর শরীরটা 2 দিনের পুরনো, কিন্তু তাই যদি হয়, কে এসেছিল পরশু রাতে তাদের বাড়িতে? কে ছিল তাদের সঙ্গে এই 2 দিন? দোষ তাঁরই। কারোর কথা গ্রাহ্য না করে তিনিই তো দরজা খুলে ঢুকতে দিয়েছিলেন তাকে। আর ঠিক সেই কারণেই বেঘরে প্রাণ হারাতে হলো একটা বাচ্চা ছেলেকে, তার নিজের সন্তানকে। খেপি বামনির বাঁক আবারও সাক্ষী হয়ে রইল দুটো ভয়ানক মৃত্যুর।
আরও একবার সেখান থেকে উদ্ধার হলো একটি পছন ধরা প্রাপ্তবয়স্ক এবং একটি তাজা বছর দশেকের ছোট্ট ছেলে রাত খাওয়া মরা। শেষ হলো আমাদের আজকের গল্প অরিজিতা ও শ্রেয়মের লেখা খেপি বামনির বাঁকে। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও গল্প পাঠে আমি অর্ণব, বেতার রূপদানে ও নীলাদ্রিবাবুর চরিত্রে মানব, হরিনারায়ণ বাবু ও স্টেশন মাস্টারের চরিত্রে সৌভিক, খেপি বামনির চরিত্রে অর্পিতা, খেপি বামনির বৌমার চরিত্রে অস্মিতা, হরিনারায়ণ বাবুর স্ত্রীর চরিত্রে উষসী, হারুর চরিত্রে অর্কপ্রভ এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি পেনো মেনিয়া চ্যানেলের পক্ষ থেকে অর্কপ্রভকে। চ্যানেলটির লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার, টু স্টে টিউনড। নমস্কার।